কি অবস্থা সবার? কেমন আছো সবাই? সবাই কি আমার কথা স্পষ্ট শুনতে পারছো? কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দাও সবকিছু ঠিকঠাক আছে কিনা। সবকিছু ঠিকঠাক আছে কিনা কাইন্ডলি একটু কমেন্ট করে জানিয়ে দাও। ওকে, আসো আমরা শুরু করি। আমরা গতদিন যে জায়গাটা শেষ করছিলাম, আসলে হচ্ছে মঙ্গলবার আমি ক্লাস নেওয়ার পরিস্থিতিতে ছিলাম না, সো সেখান থেকে আজকে শুরু করতেছি। সেটা হচ্ছে বিপরীত মার্কনিকভ নীতি, আমরা যেটাকে বলি বিপরীত মার্কনিকভ নীতি, তাই না? নীতি। সো এটাকে আমরা কিও বলি, আরেকটা নামে ওটাকে, সেটা হচ্ছে খারাসের পারক্সাইড নীতি। খারাসের পারক্সাইড নীতি, সেখান থেকে আমরা স্টার্ট করব, তাই না? অক্সাইড নীতি, এখান থেকে আমরা স্টার্ট করব। খারাসের পারক্সাইড নীতি থেকে আমরা আজকে স্টার্ট করব। ওকে, সো খারাসের পারক্সাইড নীতি আমরা কি এটা বলছিলাম, আজকেও একটু বলে দেই। দেখো, গতদিন যেহেতু একটু বলা হয়েছে, আজকেও মনে করি আমি একটু বলা দরকার। ফার্স্ট অফ অল যদি বলি, এটা হচ্ছে মার্কনিকভ নীতির উল্টাটা। মার্কনিকভ নীতিতে কি বলছিলাম? মার্কনিকভ নীতিতে বলছিলাম হচ্ছে যে কার্বনে হাইড্রোজেন কম আছে, যে কার্বনে হাইড্রোজেন কম, সেখানে বিকারকের ঋণাত্মক অংশ যুক্ত হবে, তাই না? এটা ছিল মার্কনিকভ নীতি। আর এইবার আমরা কি পড়বো, সেখানে হাইড্রোজেন যুক্ত হবে। এটা হচ্ছে খারাসের পারক্সাইড নীতি, মানে উল্টাটা, মার্কনিকভ নীতির উল্টাটা পড়তেছি আমরা। মার্কনিকভ নীতিতে কি পড়ছিলাম আমরা? মার্কনিকভ নীতিতে পড়ছিলাম হচ্ছে যে কার্বনে, দেখো মার্কনিকভ নীতিতে আমরা কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম হচ্ছে যে কার্বনে হাইড্রোজেন কম, সেখানে বিকারকের ঋণাত্মক অংশ যুক্ত হবে। সো ঋণাত্মক অংশ কি ছিল? ব্রোমাইড আয়ন। বাট আমরা খারাসের পারক্সাইড নীতিতে কি দেখতেছি? যে কার্বনে হাইড্রোজেন কম, সেখানে হাইড্রোজেন যুক্ত হবে। আরো সহজে যদি বলতে যাই, আরো সহজে যদি বলতে চাই যে হচ্ছে এইখানে কি হচ্ছে, দেখো কিভাবে বুঝবা যে এটা হচ্ছে খারাসের পারক্সাইড নীতি। তুমি যদি দেখো হাইড্রোজেন ব্রোমাইড, শুধু হাইড্রোজেন ব্রোমাইড যদি দেখো, তাহলে মনে রাখবে এটা মার্কনিকভ নীতি। ধরো একটা অপ্রতিসম অ্যালকিন দিলাম, CH3 CH ডাবল বন্ড CH2। গত কিন্তু আমরা এগুলো ডিটেলস পড়ছি, অপ্রতিসম অ্যালকিন। একটু সবাই কমেন্ট করো এগুলো মনে আছে কিনা তোমাদের, কারণ অনেকদিন পরে ক্লাসে আসা। সো অপ্রতিসম অ্যালকিন, এটার সাথে যদি শুধুমাত্র হাইড্রোজেন ব্রোমাইড থাকতো, তখন আমরা কি করতাম? দেখো CH3 CH Br CH3, এটা হয়তো আমাদের কম্পাউন্ড, অর্থাৎ যেখানে হাইড্রোজেন কম, খেয়াল করো তুমি একটু, যেখানে হাইড্রোজেন কম সেখানে বিকারকের ঋণাত্মক অংশ, অর্থাৎ এই ব্রোমাইড তো ডেল্টা মাইনাস আর হাইড্রোজেনটা ডেল্টা প্লাস, সেটা যুক্ত হইতো এবং এটা হইতো মেজর প্রোডাক্ট। এটা কি হয়েছিল? মেজর প্রোডাক্ট হয়েছিল। মাইনরটা আমরা লিখলাম না। এটা কি পড়ছিলাম? এটা হচ্ছে মার্কনিকভ নীতি। এটা কি? মার্কনিকভ। আর এখন যদি আমরা খারাসে আসি বা বিপরীত মার্কনিকভে আসি, সো খারাসের ক্ষেত্রে কি পড়বো আমরা? ঠিক উল্টাটা। ঠিক উল্টা কেমন? যে হচ্ছে CH3 CH ডাবল বন্ড CH2, এখানে কি? খারাস, অর্থাৎ হাইড্রোজেন ব্রোমাইড ইন প্রেজেন্স অফ হাইড্রোজেন পারক্সাইড। সো পারক্সাইডের উপস্থিতিতে যখন হবে, সো যেখানে হাইড্রোজেন কম সেখানে হাইড্রোজেন যুক্ত হবে, অর্থাৎ প্রোডাক্টে কি হবে? ঠিক উল্টাটা, CH3 CH2 CH2Br 1 ব্রোমো প্রোপেন হবে। সো এটা হচ্ছে খারাসের পারক্সাইড নীতিতে প্রোডাক্ট। ওকে, সো দুইটা উল্টা। বাট এখন কেন এইটায় 1 ব্রোমো প্রোপেন তৈরি হয়, এইটা আজকে আমরা আলোচনা করব। কেন এখানে হচ্ছে 2 ব্রোমো প্রোপেন তৈরি হয় সেটা আমরা পড়ছিলাম। এটা হচ্ছে কার্বোক্যাটায়ন মেকানিজম ফলো করে। কি ফলো করে? কার্বোক্যাটায়ন মেকানিজম ফলো করে, মেকানিজম ফলো করে। বাট এইটা কিন্তু কার্বোক্যাটায়ন মেকানিজম ফলো করে না। এখন তোমার মনে প্রশ্ন জাগতে পারে, ভাই এটা কি মেকানিজম ফলো করে? এটা হচ্ছে ফ্রি রেডিক্যাল মেকানিজম ফলো করে। কি? ফ্রি রেডিক্যাল। সো আগে একটু ফ্রি রেডিক্যাল নিয়ে আলোচনা হয়েছিল, কিভাবে ফ্রি রেডিক্যাল তৈরি হয়। তো ফ্রি রেডিক্যাল মেকানিজমে যাওয়ার আগে তোমাদেরকে হচ্ছে ফ্রি রেডিক্যালের কি করতে হবে বলো? ফ্রি রেডিক্যাল মেকানিজম পড়ার আগে তোমাদের ফ্রি রেডিক্যাল স্টেবিলিটিটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তোমরা একটু সবাই কমেন্ট করো তো যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটির অর্ডারটা মনে আছে কিনা। সবাই একটু কমেন্ট করো, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি অর্ডারটা মনে আছে কিনা। সবাই একটু কমেন্ট করো।
কি হবে কার্বোক্যাটায়ন স্টেবিলিটিটা? সো আমরা চলো একটু দেখি স্টেবিলিটিটা দেখি। আমরা দেখছিলাম কার্বোক্যাটায়নের স্থায়িত্ব। স্থায়িত্ব মানে কি? যে যত দ্রুত বিক্রিয়া করে না আস্তে বিক্রিয়া করে। সো আমরা এটা দেখছিলাম আগে, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি, এটা দেখছিলাম মনে আছে? কার্বোক্যাটায়নের স্টেবিলিটি আমরা দেখছিলাম হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন সবচেয়ে বেশি স্টেবল, তারপরে 2 ডিগ্রি, তারপরে কি দেখছিলাম আমরা? 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, তারপরে আমরা দেখছিলাম হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এবং ফাইনালি আমরা দেখছিলাম হচ্ছে মিথাইল কার্বোক্যাটায়ন। কি দেখছিলাম? মিথাইল কার্বোক্যাটায়ন। সো এটা হচ্ছে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি, অর্থাৎ সবার প্রথমে 3 ডিগ্রি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, এবং ফাইনালি আমরা দেখছিলাম মিথাইল কার্বোক্যাটায়ন। এটা হচ্ছে স্টেবিলিটিটার অর্ডার। বাট ফ্রি রেডিক্যালের স্টেবিলিটিটা ঠিক উল্টা। ফ্রি রেডিক্যালের স্টেবিলিটি কি? ঠিক উল্টা। ফ্রি রেডিক্যালের ক্ষেত্রে সবচেয়ে বেশি স্টেবল কে? সবচেয়ে বেশি স্টেবল হচ্ছে মিথাইল ফ্রি রেডিক্যাল। সবচেয়ে বেশি স্টেবল কে? মিথাইল ফ্রি রেডিক্যাল। ওকে, আগের পেজে যাব, সমস্যা নেই। এটা একটু লিখি। সবচেয়ে বেশি স্টেবল কে? মিথাইল ফ্রি রেডিক্যাল। তারপরে কে? 1 ডিগ্রি। তারপরে কে? 1 ডিগ্রি, অর্থাৎ CH3 CH2 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। তারপরে কে? 2 ডিগ্রি CH3, বুঝতেই পারতেছো মিথাইল মূলক দুইটা হবে, CH, এই ফ্রি রেডিক্যাল। এই ফোটা দিয়ে কি বুঝাচ্ছি বুঝতে পারতেছো তো? আর এটা হচ্ছে 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। তো বুঝতেই পারতেছো 1 ডিগ্রি 2 ডিগ্রি কিভাবে হইলো? এই চিহ্নটা তো ফ্রি রেডিক্যালের চিহ্ন বা মুক্তমূলকের চিহ্ন। মনে আছে যে মিউচুয়াল ব্রেকআপে, অর্থাৎ মিউচুয়াল ভাঙ্গনের ফলে আমাদের কি তৈরি হয়? ফ্রি রেডিক্যালটা তৈরি হয় মিউচুয়াল ভাঙ্গনের ফলে। অর্থাৎ সমযোজী বন্ধনে যে ইলেকট্রনগুলো শেয়ার করছিল, এই কার্বন তার ইলেকট্রন নিয়ে চলে যাবে, ওই কার্বন তার ইলেকট্রন নিয়ে চলে যাবে। এই যে যার যার ইলেকট্রন শেষে নিয়ে চলে গেল, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা হচ্ছে ফ্রি রেডিক্যাল বলি। বুঝতে পারছো? তো ঠিক সেম ভাবে এই ফোটাগুলো মানে কি? ফ্রি রেডিক্যাল। তো এটা কি? মিথাইল ফ্রি রেডিক্যাল। এটা হচ্ছে 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এন্ড এটা কি ভাইয়া? 3 ডিগ্রি। সো 1 ডিগ্রি, 2 ডিগ্রি এন্ড 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। ডান? ডান ভাইয়া? সবকিছু ডান? সো ফ্রি রেডিক্যালের কি দেখলাম আমরা? স্টেবিলিটি দেখলাম। সো স্টেবিলিটিটা মাথায় থাকবে তো? ধরো আমি স্টেবিলিটি পড়াইলাম, অর্থাৎ স্থায়িত্ব পড়াইলাম। আমি কি পড়াইলাম ভাই? তোমাকে স্থায়িত্ব পড়াইলাম। পরীক্ষায় দিয়ে দিলাম সক্রিয়তা, তখন কি আমাকে গালি দিবা? তখন কি বলবা সাকিব ভাই এটা পড়ায় নাই? হ্যাঁ, ধরো আমি তোমারে পড়াইলাম স্থায়িত্ব, পরীক্ষায় দিয়ে দিলাম সক্রিয়তা, এটা কি পড়ানো দরকার আছে? এটা তো নিজের কমন সেন্স। এইটু কমন সেন্স না থাকলে মানে বড় কিছু আশা করার দরকার নেই। কে জানি আগের পেজটা চাইছিল? এটা হচ্ছে আগের পেজ। দেখো আমি একটু উঠাই দিই। এটা হচ্ছে আগের পেজটা, যা যা পড়ানো হয়েছে। এই লাইটিং সেটআপটা আগের থেকে একটু ভালো হয়েছে না? একটু বললো তো তোমরা। স্টুডিওতে দেখি আর কি কি করা যায়। সামনে যাই, চলো শুরু করি। এখন আমরা যে জিনিসটা খেয়াল করব বা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে মেকানিজম, খারাসের পারক্সাইড নীতির মেকানিজম। সো হেডিং দাও। খারাসের পারক্সাইড নীতির মেকানিজমটা দেখব। আচ্ছা, গতদিন একটা কথা বলছিলাম, মনে আছে তোমাদের? কি কথাটা বলছিলাম ভাই? বলছিলাম হচ্ছে এই যে খারাসের পারক্সাইড নীতিতে শুধু কি হাইড্রোজেন পারক্সাইড ব্যবহার হবে? হাইড্রোজেন পারক্সাইড ছাড়াও তো যে কোনো জৈব পারক্সাইড থাকতে পারে না? ইয়েস অর নো আমি বলছিলাম কিনা একটু বলো। শুধু কি হাইড্রোজেন পারক্সাইড হবে? না, এই হাইড্রোজেন পারক্সাইড ছাড়াও যে কোনো ধরনের জৈব পারক্সাইড থাকতে পারে। বুঝতে পারছো? সো আমি আগে হাইড্রোজেন পারক্সাইড দিয়ে দেখাই। ধরো আমাদের বিক্রিয়াটা কি ছিল, আরেকবার একটু লিখি, তাইলে তোমার ভিজুয়াল করতে সুবিধা হবে।
এই ছিল আমার বিক্রিয়া, অর্থাৎ হাইড্রোজেন পারক্সাইড বা হাইড্রোজেন ব্রোমাইড ইন প্রেজেন্স অফ হাইড্রোজেন পারক্সাইডও থাকতে পারে অথবা জৈব পারক্সাইডও থাকতে পারে, অর্থাৎ যে কোনো ধরনের পারক্সাইড, জৈব পারক্সাইড হইলেই হবে। তো আমাদের কি তৈরি হবে? আমরা দেখছিলাম হচ্ছে CH3 CH CH2 CH2Br 1 ব্রোমোপ্রোপেন। এটাই কি বলছিলাম? মেজর। এটাকে কি বলছিলাম? মেজর বলছিলাম। খেয়াল করো কেন এরকম হইল। সো মেকানিজমটা যদি দেখি, আমরা প্রথমে পারক্সাইড নিয়ে কাজ করি, হাইড্রোজেন পারক্সাইড। হাইড্রোজেন পারক্সাইড দেখতে কেমন এটা দিয়ে তো তুমি আর ফিল করতে পারবে না। আসো ফিল করি আমরা। দেখো OH OH বা আরেকটু ভাঙায় লিখি, এই হচ্ছে তোমার হাইড্রোজেন পারক্সাইড। এখন দেখো মজার বিষয় যেটা, এই একটা যে হাত লেখছে এখানে কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন। একটা হাতে কয়টা ইলেকট্রন থাকে বাবা? 2টা ইলেকট্রন থাকে। এটুক তো আশা করি বুঝার কথা এতদিনে, যেহেতু তুমি হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম চ্যাপ্টারটা পড়ে আসছো। একটা হাতে কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন। ওকে, এখন আসো খেয়াল করো। সো ফ্রি রেডিক্যাল তৈরি হবে এখানে। তার মানে কি, এই একটা ইলেকট্রন একটা OH নিয়ে চলে যাবে। দেখো ফ্রি রেডিক্যাল কিভাবে তৈরি হয়, এখানে যদি ভাঙ্গনটা হয় তার ফলেই তো ফ্রি রেডিক্যালটা তৈরি হবে। দেখো তাহলে কি হবে, OH একটা তৈরি হইলো, আরেকটা OH তৈরি হইলো, তাই না? এখানে 2টা ফ্রি রেডিক্যাল তৈরি হইলো, এই একটা ফ্রি রেডিক্যাল, এই একটা ফ্রি রেডিক্যাল। এটুক পর্যন্ত কারো কোনো ঝামেলা আছে? কি হইলো, হাইড্রোজেন পারক্সাইড ভেঙে ফ্রি রেডিক্যাল তৈরি হলো, অর্থাৎ 2টা হাইড্রক্সিল ফ্রি রেডিক্যাল। 2টা কি ফ্রি রেডিক্যাল তৈরি হলো? হাইড্রক্সিল ফ্রি রেডিক্যাল। দেখেন আবার দেখেন, হাইড্রোজেন পারক্সাইড এটা ভাঙলো, 2টা হাইড্রক্সিল ফ্রি রেডিক্যাল তৈরি হইলো। ডান। এটুকু কারো কোনো ঝামেলা আছে? ইয়েস অর নো বইলো। পরেরটাই দেখি, পরেরটায় খেয়াল করো। পরের অংশটা কি হবে, এই যে হাইড্রক্সিল ফ্রি রেডিক্যাল এটা টার্গেট করবে হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইডকে, হাইড্রোজেন ব্রোমাইড। সো এখানেও তো 2টা ইলেকট্রন আছে, তাই না? সো হাইড্রক্সিল কি করবে, এই হাইড্রোজেনকে অ্যাটাক করবে, অর্থাৎ এই হাইড্রোজেন একটা ইলেকট্রন সহ নিয়ে সে OH আর H মিলে পানি তৈরি করবে। কি তৈরি করবে? পানি তৈরি করবে, আর এই ব্রোমিন ফ্রি রেডিক্যাল তৈরি করবে। এইটুক ডান। দেখেন ডান কিনা বলেন, এইটুক ডান। কি হইলো দেখেন, হাইড্রক্সিল ফ্রি রেডিক্যালটা এই হাইড্রোজেনকে অ্যাটাক করছে, এই হাইড্রোজেনকে নিয়ে সে কি করছে? পানি তৈরি করছে। ওকে, এন্ড এই ব্রোমিন ফ্রি রেডিক্যাল তৈরি হইল। এটুক ডান হইলে ডি কমেন্ট করো সবাই। এটুক যদি ডান হয় সবাই একটু ডি কমেন্ট করো। তারপরে আসো পরের স্টেপ। পরের স্টেপটা সবচেয়ে মজার। এখন অ্যালকিনের পার্ট দেখো, CH3 CH CH2, আর 2টা ইলেকট্রন, ওই বন্ডটা থেকে যে 2টা ইলেকট্রন আমি এইভাবে লিখলাম, মানে আরেকটা বন্ড শো করলাম না, ওই বন্ডের 2টা ইলেকট্রনকে লিখলাম। কোথাও কোনো ভুল আছে? কোথাও কোনো ভুল আছে? দেখেন কোথাও কোনো ভুল আছে? তারপরে দেখেন আমরা কি স্টেপে যাচ্ছি। আমরা এইখানে এই যে ব্রোমিন ফ্রি রেডিক্যালটা এখানে যুক্ত হবে। সো 2টা কেস হইতে পারে এখানে। কয়টা কেস হইতে পারে? 2টা কেস হইতে পারে। ব্রোমিন ফ্রি রেডিক্যালটা যেখানে ডাবল বন্ড ছিল এই কার্বনে যুক্ত হইতে পারে, অথবা ব্রোমিন ফ্রি রেডিক্যালটা এই কার্বনে যুক্ত হইতে পারে, তাই কিনা? কিভাবে যুক্ত হবে দেখেন, যুক্ত হওয়ার প্রসেসটা কি, যে কার্বনে যুক্ত হোক না কেন ব্রোমিনের কিন্তু এইখান থেকে একটা ইলেকট্রন শেয়ার করা লাগবে। এখানে যে 2টা ইলেকট্রন আছে, এই 2টার যে কোনো একটা, ইদার এইটা আর ইদার এইটা, এটাও শেয়ার করতে পারে অথবা এটাও শেয়ার করতে পারে। তো যদি প্রথমটা শেয়ার করে তাহলে মাঝখানের কার্বনে যুক্ত হবে, যদি দ্বিতীয়টা শেয়ার করে তাহলে প্রথম কার্বনে যুক্ত হবে, তাই না? ধরলাম যে কোনো একটা শেয়ার করবে, তাই এই 2টার মাঝখানে দিলাম আমি। ধরো CH3 CH, মাঝখানের কার্বনে যুক্ত হইল Br CH2। তো
তো এখানে কি হবে, এই কার্বনের একটা ইলেকট্রন আছে, তাহলে কি একটা ফ্রি রেডিক্যাল তৈরি হয়ে গেল, এটুকু বুঝছো কিনা? আর ধরো কর্নারের কার্বনে ব্রোমিনটা যুক্ত হবে, CH3 CH CH2Br, এইখানে একটা যুক্ত হইল, অর্থাৎ কর্নারের কার্বনটা যুক্ত হইলো, তাহলে মাঝখানের কার্বনে ফ্রি রেডিক্যাল তৈরি হয়ে যাবে। ওকে, সো এইখানে দেখো এই স্টেপটা বুঝতে পারছো কিনা? সবাই এই স্টেপটা বুঝতে পারলে ভাইয়াকে বলো হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। তাহলে আমি পরের স্টেপে আগাবো। আমি আবার বুঝাচ্ছি, খেয়াল করো, আবার বুঝাচ্ছি। এখানে কি হইল, এই ব্রোমিনটা ডাবল বন্ডে যুক্ত হবে, এটা তো আরেকটা বন্ধন, তাই না? এই বন্ধনটা আমি শো করি নাই। দেখো এই বন্ধনটা আমি এইভাবে লিখতে পারতাম, বাট ভাইয়া শো করি নাই। কেন শো করি নাই? কারণ এই বন্ধনে দুইটা ইলেকট্রন আছে। তো ধরো এই দুইটা ইলেকট্রনের যে কোনো একটা ইলেকট্রন নিয়ে ব্রোমিন কি করবে, এই যে এই কার্বন দুইটার সাথে যুক্ত হবে। এখন দুইটা অ্যাজাম্পশন হইতে পারে ব্রোমিনটা মাঝখানের কার্বনে যুক্ত হবে, অথবা ব্রোমিনটা প্রথম কার্বনে যুক্ত হবে। সো ধরো আমার ব্রোমিনটা মাঝখানের কার্বনেই যুক্ত হবে, তাহলে কি এই প্রথম কার্বনটা কি ফ্রি রেডিক্যাল তৈরি হবে প্রথম কার্বনের মাথায়, কারণ এই এর তো একটা ইলেকট্রন রয়ে যাবে। এর তো কি রয়ে যাবে বাবা, দেখো এর তো একটা ইলেকট্রন রয়ে যাবে, বুঝতে পারছো? একটা ইলেকট্রন শেয়ার করবে, একটা রয়ে যাবে, যেটা রয়ে যাবে সেটাই আমি এইভাবে লিখছি, সেটাই কি ফ্রি রেডিক্যাল। বুঝা গেছে? যেটাই রয়ে যাবে সেটাই কি ফ্রি রেডিক্যাল। তাহলে এটা কি কয় ডিগ্রি ফ্রি রেডিক্যাল তৈরি হইলো? দেখো পুরাটা মিলে একটা অ্যালকাইল মূলক, এটা কি 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, আর এটা কি হবে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, কারণ এই যে দেখো দুইটা অ্যালকাইল মূলক। সো এটাকে কি বলবো তুমি, 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, F.R লিখলাম। এখন তোমরা বলো কোনটা বেশি স্টেবল, 1 ডিগ্রি না 2 ডিগ্রি? বলো 1 ডিগ্রি না 2 ডিগ্রি? 1 ডিগ্রি না 2 ডিগ্রি? বলো কোনটা বেশি স্টেবল, 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল বেশি স্টেবল না 2 ডিগ্রি? সো যেটা বেশি স্টেবল, বুঝতে পারছো, 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল বেশি স্টেবল। তো এখানে কি হবে, একটা হাইড্রোজেন যুক্ত হবে, খেয়াল করো। এখন হাইড্রোজেনটা কই থেকে আসবে একটু খেয়াল করো, হাইড্রোজেনটা কই থেকে আসবে বুঝো, হাইড্রোজেনটা কই থেকে আসবে খেয়াল করো। এই যে এখানে যে পানি তৈরি হয়েছিল, দেখো একটা জায়গায় পানি তৈরি হয়েছিল না, ইয়েস এই জায়গাটায়, এই জায়গায় যে পানি তৈরি হয়েছিল, এই পানি থেকেই হাইড্রোজেনটা আসবে। কারণ কি এখানে OH আছে আর হাইড্রোজেন আছে, এখানে কি আছে বাবা, OH আছে আর হাইড্রোজেন আছে, তাই না? তো এখানে কি হবে খেয়াল করো, এই হাইড্রোজেনটা এইখান থেকে আসবে, এসে যুক্ত হবে CH3 CH Br CH3, যুক্ত হয়ে গেল 2 ব্রোমোপ্রোপেন। তারপরে এখানে কি হবে, ঠিক আছে, CH3 CH2, খেয়াল করো CH3 CH2, একটু বামে নেই, CH2Br। সো এখন দেখো পুরোটা বুঝো কিনা মেকানিজম। আর একটা জিনিস খেয়াল করো, ভাইয়ার একটা জিনিস ঝামেলা হয়েছে, সেটা হচ্ছে এই যে এই জায়গাটা, এই রিঅ্যাক্টিভিটিটা, এটা ভাইয়া কার্বন আয়নেরটা দিয়ে দিচ্ছি। কার্বোক্যাটায়ন আর ফ্রি রেডিক্যালের স্টেবিলিটিটা সেম, খেয়াল করো, এটা একটু ঠিক করে নাও সবাই। এটার ক্ষেত্রেও কার্বোক্যাটায়ন আর ফ্রি রেডিক্যালের স্টেবিলিটি সেম, ভাইয়া ভুলে কার্বন আয়নটা দিয়ে দিচ্ছি। 3 ডিগ্রি কার্বো 3 ডিগ্রি ফ্রি রেডিক্যাল সবচেয়ে বেশি স্টেবল, তারপরে 2 ডিগ্রি, তারপরে কি 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে মিথাইল ফ্রি রেডিক্যাল। ভাইয়া ভুলে কার্বন আয়নেরটা দিয়ে দিচ্ছি, বুঝতে পারছো? স্টেবিলিটিটা ফ্রি রেডিক্যালের 3 ডিগ্রিটা সবচেয়ে বেশি, তারপরে 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে মিথাইল, তারপরে মিথাইল ফ্রি রেডিক্যাল। তো সবসময় মাথায় রাখবা কার্বোক্যাটায়নের স্টেবিলিটি আর ফ্রি রেডিক্যালের স্টেবিলিটিটা সেম, ওইটা একটু কেটে ঠিক করে নাও। কার্বোক্যাটায়নের স্টেবিলিটিটা আর 3 ডিগ্রির ফ্রি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি আর ফ্রি রেডিক্যালের স্টেবিলিটি সেম, কার্বোক্যাটায়নের স্টেবিলিটি আর ফ্রি রেডিক্যালের স্টেবিলিটি সেম। ঠিক করছো এটা? সবাই একটু ইয়েস বলো, ঠিক করছো এটা? তাহলে একটু বলো এখন
এইখানে 1 ডিগ্রি আছে 2 ডিগ্রি আছে, কার স্টেবিলিটিটা বেশি? সো আমরা জানি এখানে 2 ডিগ্রি ফ্রি রেডিকেলের স্টেবিলিটি বেশি, স্টেবিলিটি বেশি। সো যার স্টেবিলিটি বেশি সেখান থেকে আমরা কি পাই? আগের দিন দেখছিলাম মেজর প্রোডাক্ট। যার স্টেবিলিটি বেশি সেখান থেকে আমরা কি পাই বাবা? মেজর প্রোডাক্ট পাই। যার স্টেবিলিটিটা বেশি তার থেকে মেজর প্রোডাক্ট পাই। তাহলে কোনটা মেজর হবে? দেখো 2 ডিগ্রি থেকে যেটা পাইছি সেটাই তো মেজর হবে। দেখো মেজর কোনটা হবে? সো এটা হবে আমাদের মেজর প্রোডাক্ট, অর্থাৎ 80%। এটা কি হবে? মাইনর প্রোডাক্ট। বুঝে গেছে? 2 ডিগ্রি বেশি স্টেবল, তাই এখান থেকে আমরা মেজর প্রোডাক্টটা পাবো। 1 ডিগ্রিটা লেস স্টেবল, এখান থেকে আমরা মাইনর প্রোডাক্টটা পাবো। বুঝা গেছে? বুঝা গেছে? সবাই একটু বলো বুঝতে পারছো কিনা, বুঝলে ডান বলো। এখন কথা হচ্ছে ভাই আপনি তো হাইড্রোজেন পারক্সাইড দিয়ে দেখাইছেন, এখন ধরেন অন্য একটা জৈব পারক্সাইড দিয়ে যদি দেখান, জৈব পারক্সাইড দিয়ে কি হবে? মেকানিজমটা অন্য কিছু হবে? তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে না? জৈব পারক্সাইড দিয়ে মেকানিজমটা কি হবে? প্রশ্ন জাগে কিনা বলো, ইয়েস অর নো? জৈব পারক্সাইড দিয়ে মেকানিজমটা কি হবে বলো, প্রশ্ন জাগে কিনা? তো চলো একটা জৈব পারক্সাইড দিয়ে আমরা মেকানিজম দেখি। সেমই ধরো R2O2 তো যে কোনো কিছুই লেখা যায়, বাট ভাই একটু ডিপে যাই। ধরো পিএইচ, সি ডাবল বন্ড অক্সিজেন, সি ডাবল বন্ড পিএইচ, এইগুলো তো বুঝতেছই ফিনাইল মূলক, এটা একটা জৈব পারক্সাইড। সো প্রথমে কি হবে? ব্রেকিং হবে। সো ব্রেকিং কি দেখো, এই যে এই মাঝখান থেকেই তো এখানে একটা অক্সিজেন হবে, খেয়াল করো, দাঁড়াও, আর একটা অক্সিজেন হবে। এখন দেখো সিনারিওটা আরেকটু ভালো হয়েছে, অবশ্যই মাঝখান থেকে ব্রেকিংটা হবে, এই মিডল জায়গা থেকে ব্রেকিংটা হবে। নাইস। তাহলে কি হবে? দুইটা পিএইচ সি ডাবল ও এই ফ্রি রেডিকেলটা তৈরি হইল। আচ্ছা স্টেপ 2 তে কি হয় দেখো, পিএইচ সি ডাবল ও ফ্রি রেডিকেলটা কাকে টার্গেট করে? হাইড্রোজেন ব্রোমাইডকে টার্গেট করে, তাই না? তো এখান থেকে কি হয় বলো তো একটু নিজে নিজে? হাইড্রোজেনকে টার্গেট করে না, এখানে যে দুইটা ইলেকট্রন আছে হাইড্রোজেনকে টার্গেট করে। তাহলে এটা কি তৈরি হয়ে যাবে? পিএইচ সি ডাবল ও, একটা হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে, পিএইচ সি ডাবল এইচ। ওইখানে পানি তৈরি হয়েছিল, বাট এই জৈব পারক্সাইডের ক্ষেত্রে দেখো সব ক্ষেত্রে যে পানি তৈরি হবে এমন না, আর এখানে ব্রোমিন ফ্রি রেডিকেল তৈরি হয়েছে। এরপরে তো মেকানিজম সেম, দেখো CH3 CH ডাবল বন্ড CH2, তাই না? সো আমরা যদি আসি খেয়াল করেন আমি কি করব, এখানে ব্রোমিন ফ্রি রেডিকেলটা অ্যাড করব, এখানেও কি করব বাবা? ব্রোমিন ফ্রি রেডিকেলটা অ্যাড করব। সো এখন খেয়াল করেন কি হচ্ছে দেখো, এই যে ব্রোমিন ফ্রি রেডিকেলটা অ্যাড হচ্ছে, ঠিক আছে? ব্রোমিন ফ্রি রেডিকেলটা অ্যাড হচ্ছে, নাইস, কোনো সমস্যা নাই। সো এখন এটা যদি এই কার্বনে অ্যাড হয়, খেয়াল করো, CH3 CH Br CH2, এইখানে একটা ফ্রি রেডিকেল তৈরি হবে। এটা যদি এই কার্বনে অ্যাড হয় ব্রোমিনটা, দেখো CH3 CH CH2Br, ব্রোমিনটা এই কার্বনে অ্যাড হইলো, এইখানে ফ্রি রেডিকেল তৈরি হইলো। এরপরে কে আসার পালা? হাইড্রোজেন যুক্ত হওয়ার পালা। সো কে আসবে? দেখো ওইখানে তো পানি যুক্ত করছিলাম, ওইখানে কাকে যুক্ত করছিলাম? পানিকে। এইবার কে আসবে? PHC+H। সো এখন কি হবে? হাইড্রোজেনটা যুক্ত হবে, CH3 CHBr, এখানে CH3, হাইড্রোজেন যুক্ত হয়ে গেল, প্লাস কি থাকবে? PHC+O ফ্রি রেডিকেল। এটা আবার বিক্রিয়া অংশগ্রহণ করবে, এটা চলতেই থাকবে। এখানেও সেম জিনিস, তাহলে কি হবে দেখো, CH3 CH2 CH2Br, তাই না? প্লাস ওইটা যুক্ত হবে। তাহলে কোনটা মেজর প্রোডাক্ট? 2 ডিগ্রি। দেখো আমরা জানি এটা 1 ডিগ্রি, এটা হলো 2 ডিগ্রি। 2 ডিগ্রিটা বেশি স্টেবল, তাহলে এটা মেজর প্রোডাক্ট। তাহলে এটা কি? মেজর 80%,
ওইটা কি মাইনর 20%। যেটা বেশি স্টেবল সেখান থেকে মেজর প্রোডাক্টটা তৈরি হয়। বুঝতে পারছো সবাই? একটু বলো তো। যে কোনো পারক্সাইড দিয়ে তো করা যাবে আশা করি এখন মেকানিজমটা, কারণ অনেক ধরনের পারক্সাইড দেয়। ওকে, ফারহানা ইসলাম ভাইয়া ফেসবুক কমেন্ট পড়েন না কেন? আচ্ছা, মুয়াজ আহমেদ নিচেরটা 2 ডিগ্রি কিভাবে? দেখো 2 ডিগ্রি কিভাবে, এই যে যেটাই ফ্রি রেডিকেল আছে তার সাথে যদি দুইটা অ্যালকাইল মূলক যুক্ত থাকে তাহলে 2 ডিগ্রি। বুঝতে পারছো? ফারহানা ইসলাম তোমার কমেন্ট পড়ছি, তারপর মুয়াজের কমেন্টও পড়া হইল, তারপর তামান্না আশুরা, আশিক রহমান ভাই আবার কেমিস্ট্রি জার্সি পড়ছেন। হ্যাঁ, দুনিয়ার যত জার্সি আছে গায়ে লাগাবো, উইদাউট ইন্ডিয়া পাকিস্তান ব্রাজিল। ওকে, ডান ডান ডান। এখন আসো পরেরটাই যাই, আমরা পরেরটাই যাই। তাহলে আসলে তো ঝামেলা হবে না আর কারো, আশা করি। খারাসের পারক্সাইড নীতি দিয়ে আর কারো কোনো ঝামেলা হবে? মার্কনিকভ নীতি নিয়ে আর কোনো ঝামেলা আছে? আশা করি কারো কোনো ঝামেলা নাই বা ঝামেলা থাকার কোনো কথা না। এখন আসো আমরা অ্যালকিনের সাথে সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দেখব। ঠিক আছে, ধরো আমরা অ্যালকিন উইথ সালফিউরিক অ্যাসিড। দেখো সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া কি হয়? দুই ধরনের বিক্রিয়া হইতে পারে। একটা হইতে পারে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, আর আরেকটা হইতে পারে ডায়ালিউট মানে লঘু সালফিউরিক অ্যাসিড, মানে পানি মিশ্রিত। দুইটা ঘটতে পারে ঘটনা। দেখো একটা হইতে পারে হচ্ছে কনসেন্ট্রেটেড বা গাঢ় সালফিউরিক অ্যাসিড, এটাকে কি বলি আমরা? গাঢ় সালফিউরিক অ্যাসিড, মানে শুধু সালফিউরিক অ্যাসিডই আছে। আর এটা কি লঘু বা পানি মিশ্রিত সালফিউরিক অ্যাসিড, মানে এখানে পানিও যুক্ত আছে। সো প্রথমে আসো গাঢ় সালফিউরিক অ্যাসিড যুক্ত হলে কি হবে খেয়াল করো। ধরো ইথিন, আচ্ছা তোমাদের মনে যদি একটা প্রশ্ন করি, অ্যালকিনের যে এই যে সংযোজনগুলো পড়াচ্ছি এগুলো কি ধরনের সংযোজন বলো তো সবাই? ইলেকট্রোফিলিক না নিউক্লিওফিলিক? তোমাদের তো ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল মনে পড়াই নেই, পড়াইছি ভাইয়া? দেখো আরেকটা বেসিক ক্লিয়ার করি, ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল ভাইয়া পড়াইছি না? পড়াই নেই। সো আসো হোয়াট ইজ ইলেকট্রোফাইল অ্যান্ড হোয়াট ইজ নিউক্লিওফাইল সেটা একটু দেখাই। দেখো দুইটা জিনিস, একটা হচ্ছে ইলেকট্রোফাইল আর একটা হচ্ছে নিউক্লিওফাইল। সো দেখো এগুলো হচ্ছে অর্গানিকের বেসিক। এখানে ফাইল মানে কি? ফাইল শব্দটা আসছে হচ্ছে ফিলিক, ফিলিক কথাটা থেকে। ফিলিক, ফিলিক মানে কি? আকর্ষী, মানে আকর্ষণ করা, বা আরো সহজে বলতে গেলে বিজ্ঞানীরা এটাকে লাভার বলছে। বিজ্ঞানীরা কি বলছে? লাভার বলছে বা প্রেমিক বলছে। ধরো আমি পড়ালেখা প্রেমী, তোমরা আমাকে নাম দিলা সাকিব ভাই হচ্ছে রসায়ন প্রেমী, তার মানে আমার কার প্রতি ভালোবাসা আছে বলো তো? রসায়নের প্রতি না পদার্থবিজ্ঞানের প্রতি না ম্যাথের প্রতি? আমার অবশ্যই পদার্থবিজ্ঞানের প্রতিও ভালোবাসা নাই, সাধারণ গণিতের বা উচ্চতর গণিতের উপরেও ভালোবাসা নাই। আমার ভালোবাসা কিসের উপরে? রসায়নের উপরে। তো তোমরা আমাকে নাম দিছো রসায়ন প্রেমী, তার মানে আমি রসায়নকেই ভালোবাসবো। আচ্ছা এখন দেখো এখানে কি আছে? ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রন প্রেমী, তাই না? ইলেকট্রোফাইল মানে কি? তাহলে ইলেকট্রনের প্রতি যারা ভালোবাসা আছে বা ইলেকট্রনের প্রেমী, ইয়েস অর নো বলবা। এখন ইলেকট্রন কি পজিটিভ চার্জ যুক্ত না নেগেটিভ চার্জ যুক্ত? তোমরা একটু আমাকে বলবা ইলেকট্রনটা কি পজিটিভ চার্জ যুক্ত না নেগেটিভ চার্জ যুক্ত? তো তোমরা অবশ্যই বলবা ভাইয়া ইলেকট্রন তো কি নেগেটিভ চার্জ যুক্ত, তাই না? ইলেকট্রন কি বলবো আমরা? নেগেটিভ চার্জ যুক্ত। তাহলে ইলেকট্রনের যে প্রেমী হবে সে অবশ্যই নিজে পজিটিভ চার্জের কিছু হবে। দেখো ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রন প্রেমী বা ইলেকট্রনের প্রতি ভালোবাসা আছে। ইলেকট্রন এর প্রতি ভালোবাসা আছে।
প্রতি ভালোবাসা আছে। ধরলাম আমাদের কুদ্দুস বা শুভ্র ভাই, ধরলাম আমাদের শুভ্র ভাই, হ্যাঁ, শুভ্র ভাইয়ের, ঠিক আছে, ভালোবাসা কার প্রতি? শুভ্র ভাইয়ের ভালোবাসা হচ্ছে ইলেকট্রনের প্রতি, সে ইলেকট্রনকে লাভ করে, অর্থাৎ শুভ্র ভাই লাভ করে কাকে? ইলেকট্রনকে, ঠিক আছে। এখন কথা হচ্ছে ইলেকট্রন তো নেগেটিভ চার্জ বিশিষ্ট, তাহলে শুভ্র ভাইকে কি চার্জ বিশিষ্ট হবে? শুভ্র ভাই কি নেগেটিভ চার্জ বিশিষ্ট হবে না পজিটিভ চার্জ বিশিষ্ট হবে? একটু কমেন্ট করো। ইলেকট্রন তো নেগেটিভ চার্জ বিশিষ্ট, তাহলে শুভ্র ভাই নেগেটিভ চার্জ বিশিষ্ট হবে না পজিটিভ চার্জ বিশিষ্ট হবে? সবাই সবাই শুভ্র ভাই অবশ্যই 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 সে নিজে পজিটিভ চার্জ বিশিষ্ট হবে। এখন শুভ্র ভাইরা আমরা কি বলছি? শুভ্র ভাইরা বলছি ইলেকট্রোফাইল। তাহলে ইলেকট্রোফাইল কি? দুনিয়াতে, আল্লাহর দুনিয়াতে যত পজিটিভ চার্জ বিশিষ্ট বস্তু পাবা তারা কি? ইলেকট্রোফাইল। তো শুভ্র ভাই কি? ইলেকট্রোফাইল। তাহলে ইলেকট্রোফাইল কি? ইলেকট্রোফাইল হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত, অর্থাৎ ইলেকট্রোফাইল কারা? ধরলাম হচ্ছে দুনিয়াতে যত পজিটিভ চার্জ আছে তারা সবাই কি? ইলেকট্রোফাইল। বুঝা গেছে? বা যাদের ইলেকট্রন প্রয়োজন, পজিটিভ চার্জেরই তো ইলেকট্রন প্রয়োজন, তাই না? পজিটিভ চার্জেরই তো ইলেকট্রন প্রয়োজন, নাকি না? নেগেটিভ চার্জের ইলেকট্রন প্রয়োজন। নেগেটিভ চার্জের জীবনেও ইলেকট্রন প্রয়োজন নাই, কারণ নেগেটিভ নেগেটিভ কি হয়? বিকর্ষণ হয়। নেগেটিভ নেগেটিভ কি হয়? বিকর্ষণ হয়। সো পজিটিভ চার্জেরই কার প্রয়োজন? ইলেকট্রনের প্রয়োজন। এখন আসো আমরা যদি নিউক্লিওফাইলে আসি। নিউক্লিওফাইল আরো আছে, আরেকটা টার্ম আছে প্রশম ইলেকট্রোফাইল, সেটাও বুঝাচ্ছি। প্রশম ইলেকট্রোফাইল আরেকটা টার্ম আছে, এই আরেকটা টার্ম আছে প্রশম ইলেকট্রোফাইল, সেটাও বুঝাচ্ছি। প্রশম ইলেকট্রোফাইল জিনিসটা কি? ধরো যাদের অষ্টক সংকোচন হয়েছে, যাদের যৌগ গঠন করে কি কারণে বলতো? একাধিক মৌল যৌগ গঠন করে কি কারণে বলতো? একাধিক মৌল যৌগ গঠন করে হচ্ছে অষ্টক পূরণ করার জন্য। যার অষ্টক সংকোচন আছে, ধরো হচ্ছে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এর কি আছে? অষ্টক সংকোচন আছে। কিভাবে বুঝলাম ভাইয়া? দেখো তুমি, অ্যালুমিনিয়ামের সবচেয়ে বাইরের স্তরে 3টা ইলেকট্রন, 3টা ক্লোরিন 3টা ইলেকট্রন শেয়ার করছে, তাহলে টোটাল কয়টা ইলেকট্রন হইলো? অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের টোটাল ইলেকট্রন 6টা, আরো 2টা ইলেকট্রন লাগে, অর্থাৎ এদের ইলেকট্রন প্রয়োজন, এদের ইলেকট্রনের ঘাটতি আছে। আবার দেখো বয়ফ্রেন্ড নাম্বার 3 বা বোরন ট্রাইফ্লোরাইড, কি বললাম? বোরন ট্রাইফ্লোরাইড। দেখো বোরন 1টা 2টা 3টা, 3টা ফ্লোরিন, এই একটা ফ্লোরিন, এই একটা ফ্লোরিন, এই একটা ফ্লোরিন, এদেরও 6টা ইলেকট্রন আছে। সো যাদের অষ্টক সংকোচন হয়েছে, যাদের কি বাবা? অষ্টক সংকোচন হয়েছে, তাদেরকে কি বলবা তুমি? ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইল? অবশ্যই 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 তারা ইলেকট্রোফাইল। তাহলে ইলেকট্রোফাইল কারা বুঝতে পারছি আমরা? সবাই কমেন্ট করবে, এখানে যারা যারা আছো সবাই কমেন্ট করবে, ইলেকট্রোফাইল কারা আমরা কি বুঝতে পারছি বলেন তো? সবাই একটু কমেন্টে জানান আমরা ইলেকট্রোফাইল কারা বুঝতে পারছি কিনা। এরপরে আমি যাব নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল যদি বুঝে যাও, নিউক্লিওফাইল বুঝা পানি ভাত হয়ে যাবে, ঠিক আছে? ডান 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 ডান। এখন আসেন আমরা নিউক্লিওফাইলে যাইতে পারি। নিউক্লিওফাইল কি তাহলে? নিউক্লিওফাইল হচ্ছে নিউক্লিয়াসের লাভার। ধরলাম আমাদের অভিদাদা নিউক্লিয়াসের প্রেমিক, আমাদেরকে অভিদাদা নিউক্লিয়াসের প্রেমিক, তাই না? অর্থাৎ তার কার প্রতি ভালোবাসা আছে? নিউক্লিয়াসের প্রতি। এখন নিউক্লিয়াস কি পজিটিভ সেন্টার না নেগেটিভ সেন্টার বলতো? নিউক্লিয়াস কি পজিটিভ সেন্টার না নেগেটিভ সেন্টার? অভিদাদা খুশি হয়ে যাবে, হ্যাঁ। নিউক্লিয়াস অবশ্যই তোমরা বলবা এটা হচ্ছে পজিটিভ সেন্টার, তাই না? তাহলে অভিদাদা নিজে কি? নিজে অবশ্যই নেগেটিভ চার্জ বিশিষ্ট হবে। আজকে তো অভিদাদার ফ্যানরা আমারে কাইটা ফেলবে, অভিদাদাকে আমি নেগেটিভ চার্জ বিশিষ্ট দিছি, অভিদাদার ফ্যানরা কিন্তু আমাকে আজকে ধুয়ে দিবে, হ্যাঁ। সো একটু খেয়াল করো, সো অভিদাদা সে কি নেগেটিভ চার্জ বিশিষ্ট এবং নিউক্লিয়াস কি
পজিটিভ চার্জ বিশিষ্ট। তো পৃথিবীতে যত নিউক্লিওফাইল আছে বা নিউক্লিয়াসের প্রেমিক আছে সবাই কি নেগেটিভ চার্জ বিশিষ্ট। সো অভিধাতা কি নিউক্লিওফাইল, অভিধাতা নিউক্লিওফাইল। ওকে, নিউক্লিওফাইল। বাট অভিধাতার ভালোবাসা আছে যত পজিটিভ সেন্টার আছে সবকিছুর প্রতি, তাই না? ওকে, এখন আসেন তাহলে নিউক্লিওফাইল কারা? পৃথিবীতে যত পজিটিভ চার্জ আছে বা নেগেটিভ চার্জ আছে, পৃথিবীতে যত নেগেটিভ চার্জ আছে সবাই নিউক্লিওফাইল। ধরো ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, তো যারাই পাবা নেগেটিভ চার্জ বিশিষ্ট সবাই নিউক্লিওফাইল। আরেকটা কি আছে? প্রশম নিউক্লিওফাইল, প্রশম নিউক্লিওফাইল। প্রশম নিউক্লিওফাইল কারা? যাদের লোন পেয়ার ইলেকট্রন আছে, যাদের কি আছে বাবা? লোন পেয়ার ইলেকট্রন আছে, যাদের লোন পেয়ার ইলেকট্রন আছে, একটু বুঝছো, যাদের লোন পেয়ার ইলেকট্রন আছে, ভালোভাবে বুঝছো, যাদের, আমি আবারও বলতেছি, আই রিপিট, যাদের লোন পেয়ার ইলেকট্রন আছে। এন্ড কি করে বাবা? খেয়াল করো, এন্ড সেগুলো দান করে, সেগুলো দান করে, তারা হচ্ছে নিউক্লিওফাইল। যেমন আ বিউটিফুল উদাহরণ, পানি। পানি কি ধানমন্ডির একটা রেস্টুরেন্ট না? H2O, কে জানি বলছিল, জানি না, লোন পেয়ার ইলেকট্রন আছে। অ্যামোনিয়া কি আছে? লোন পেয়ার ইলেকট্রন আছে। সো যাদের এই লোন পেয়ার ইলেকট্রন আছে, যাদের লোন পেয়ার ইলেকট্রন আছে, তারা কি নিউক্লিওফাইল, তারা কি নিউক্লিওফাইল। তোমাদের একটা HW দেই, তোমাদের যার যার কাছে যত বই আছে, তোমরা তো বিভিন্ন মেসেঞ্জার গ্রুপ খুলছো স্টাডি বিষয়ক, অনেকে আমার অ্যাড দিছো, অ্যাড দাও নাই অনেকে। SW হচ্ছে যত এক্সাম্পল আছে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলের, সবগুলা নোট ডাউন করবা, আমাকে দেখাবা, গ্রুপে পোস্ট ডাউন করবা, যত এক্সাম্পল আছে ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইলের, ইলেকট্রোফাইল প্লাস নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল। আর এই ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল নিয়ে সুন্দর করে বিস্তারিত নোট তোমরা ক্যাটালিস্টে পোস্ট করবা, আমি পুরস্কার দিব। ওকে, সো একটু খেয়াল করো, যারটা ভালো হবে তাকে গিফট দিব। এই যে সিরাজুম মনিরা, ও কিন্তু একদম কোর্সের টাকা তো উসুল করছেই, প্লাস 200 টাকা বোনাস নিয়ে চলে গেছে। তো তোমরাও ভালো করো, ইনশাল্লাহ সবার কোর্সের টাকা উসুল হয়ে যাব। ওকে, একাডেমিক ব্যাচই পড়াই একটা পূর্ণতার জন্য, তোমাদের সাথে একটা বন্ডিং এর জন্য। ওকে, আসো, আমি চাই তোমরা সব কিছু নিয়ে চলে যাও। না না, এমন যোগ্য নাই, সবাই দান করে, যাদের লোন পেয়ার ইলেকট্রন আছে সবাই দান করে কম বেশি, বোঝা গেছে? সবাই কম বেশি দান করে, খেয়াল করো। সো ডান। এখন আসো আমরা সামনে যাই, যেখানে ছিলাম। এখন এই যে এখানে তো ইলেকট্রন রিচ কম্পাউন্ড, এই জায়গায় ইলেকট্রন আছে, তো এটাকে তুমি কি বলবা? ইলেকট্রোফাইল বলবা না নিউক্লিওফাইল বলবা? এই যে ইথিনকে, ইথিনকে তুমি কি বলবা? ইলেকট্রোফাইল না নিউক্লিওফাইল? ইথিন নিজে ইলেকট্রন আছে তো, এটাকে কি বলবা? অবশ্যই অবশ্যই নিউক্লিওফাইল। অ্যালকিন নিজে নিউক্লিওফাইল, বাট ধরো অ্যালকিন যে অ্যাডিশন বিক্রিয়াগুলো দেয়, বুঝা গেছে? অ্যালকিন যে অ্যাডিশন বিক্রিয়াগুলো দেয়, ধরো কিভাবে দেয়? ধরো এই যে এখানে আমরা একটু আগে যে মার্কোনিকভ রুল পড়ছিলাম, এখানে কি হয়? বা ব্রোমিনটা, তোমরা হ্যালোজেন এডিশনটা দেখো, ব্রোমিনটা কি হয়? ব্রোমিনটা, ব্রোমিন আইসা যুক্ত হয় না? সো এখানে কি ধরনের এডিশন হয়? ইলেকট্রোফিলিক এডিশন না নিউক্লিওফিলিক এডিশন? ধরো একটা ব্রোমিন মাইনাস আর একটা ব্রোমিন প্লাস, কে আসবে আগে বলো তো? এখানে কে আইসা যুক্ত হবে? এই ইলেকট্রনের জায়গায় কে আসবে? প্লাস আসবে না মাইনাস আসবে? কে আসবে একটু বলো তো? প্লাস আসবে না মাইনাস আসবে? এই যে ইলেকট্রন গুলার ক্ষেত্রে বিআর প্লাস আসবে না ব্রোমিন মাইনাস আসবে? অবশ্যই পজিটিভটা আসবে, নেগেটিভটা আসবে না। সো পজিটিভটা যদি আসে, একটু খেয়াল করো, পজিটিভটা যদি আসে, এই পজিটিভ ব্রোমিনটাকে আমরা কি বলবো? ইলেকট্রোফাইল বলবো না নিউক্লিওফাইল বলবো? এটা তো নিউক্লিওফাইল, এটা কি ইলেকট্রোফাইল না? কারণ কি, তার ইলেকট্রনের প্রতি ভালোবাসা, পৃথিবীতে যত পজিটিভ আছে চার্জ আছে, সে কি ইলেকট্রোফাইল। সো ইলেকট্রোফাইল আইসা যুক্ত হচ্ছে না? একটু খেয়াল করো, এখানে কে আইসা যুক্ত হচ্ছে?
ইলেকট্রোফাইল এসে যুক্ত হচ্ছে না? ইয়েস অর নো? সো যে এসে যুক্ত হয় তার নামে বিক্রিয়াটা হয়, সেটাকে আমরা কি বলি? ইলেকট্রোফিলিক অ্যাডিশন। কি বলি? ইলেকট্রোফিলিক অ্যাডিশন। খেয়াল করো, এটাকে আমরা কি বলি? ইলেকট্রোফিলিক অ্যাডিশন, কারণ ইলেকট্রোফাইল এসে যুক্ত হয়। সো এই কারণে অ্যালকিন কি ধরনের বিক্রিয়া দেয়? অ্যালকিন দেয় ইলেকট্রোফিলিক অ্যাডিশন বিক্রিয়া দেয়। ইলেকট্রোফিলিক অ্যাডিশন বিক্রিয়া দেয়। ওকে, ইলেকট্রোফিলিক অ্যাডিশন বিক্রিয়া দেয়। আচ্ছা, এখন তোমরা আমাকে বলবা এইটা কি ধরনের বিক্রিয়া দিবে? আমি একটু 5টা মিনিট টাইম দিচ্ছি, আসতেছি আমি একটু ফ্রেশ হয়ে। এটা কি ধরনের রিয়াকশন দিবে তোমরা একটু বলবা। 5 মিনিটের একটা ব্রেক, কেউ যায় না, আমি আসতেছি। এটা একটু সলভ করো। ওকে, আমি একটু বেশি না 5 মিনিটের একটা ব্রেক দিচ্ছি তোমাদেরকে। ওকে, পারলে 2-4টা ফ্রেন্ডদের মেনশন দিয়ে আনো। তোমরা আমাকে বলবা এটা কি ধরনের বিক্রিয়া দিবে। ওকে, খেয়াল করো, প্রশ্নটা ছিল এটা কি ধরনের বিক্রিয়া দিবে। তার আগে একটু দেখি কারা কারা উত্তরগুলা দিছে। এখানে সিরাজুম্মনিরা উত্তর দিছে, আর এইখানে দেখি সুলতানারা উত্তর দিছে ইলেকট্রোফাইল। ফারহানা মানে আগে দিছে, বাকিরা কেউ উত্তর দেয় না ওইভাবে। দেখো এটা কি ধরনের বিক্রিয়া আমি একটু বলি। এটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া দিবে। সো ব্যাপারটা দেখো, এখানে কি হবে? এখানে ক্লোরিনটা সে চলে যাবে ক্লোরাইড আয়ন আকারে, কারণ কি এখানে 2টা ইলেকট্রন আছে। খেয়াল করো, তো ক্লোরিন কি? অধিক তড়িৎ ঋণাত্মক যৌগ। তো তড়িৎ ঋণাত্মক যৌগের কাজ কি? ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়া। তো এখানে কি তৈরি হবে? CH3 CH2 প্লাস চার্জ, আর ক্লোরাইড চলে গেছে। তো ক্লোরাইড চলে যাওয়া মানে কি? নতুন কেউ যুক্ত হয়েছে মানে কি? একটা প্রতিস্থাপন হবে। কি ধরনের প্রতিস্থাপন? এই পজিটিভ সেন্টার, এটা কি পজিটিভ সেন্টার, পজিটিভ চার্জের প্রতি কে আকৃষ্ট হবে? নিউক্লিওফাইল এসে এখানে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটাবে। তো এটা কি ধরনের বিক্রিয়া দিবে? অ্যালকাইল হ্যালাইড নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। অ্যালকাইল হ্যালাইড কি দিবে? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। বোঝা গেছে? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দিবে। কে দিবে? অ্যালকাইল হ্যালাইড দিবে। সো এটা একটু মাথায় রাখবে, অ্যালকাইল হ্যালাইড নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াটা দিবে। ডান সবাই? এখন আসো আমরা যেখানে ছিলাম, আমাদের যে কাজটা ছিল সেখানে আমরা ফিরে আসি। ওকে, আমরা যে জায়গাটায় ছিলাম সেখানে আমরা ফিরে আসি। বুঝতে পারছো? ওকে, আসো সেই জায়গাটায় আমরা ফিরে আসি। আসো, খেয়াল করো, আমরা অ্যালকিনের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দিব। ধরো ইথিন, what happened? Is there is anything else? Okay, আসছে। ওকে, আসছে, ঠিক আছে। খেয়াল করো, ধরো এরকম থাকলো CH2 CH CH3। তো আমি গাঢ় সালফিউরিক অ্যাসিড, শুধু গাঢ় সালফিউরিক অ্যাসিড আছে, বা এটা এইভাবেও দিতে পারে যদি বইটা আসে কোল্ড কনসেন্ট্রেটেড, এমন ভাবেও লেখে কোল্ড কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড, অর এইভাবেও লিখতে পারে। ওকে, সো এখানে যে ঘটনাটা ঘটে, সালফিউরিক অ্যাসিডকে যদি আমরা ভাঙ্গায় লিখি, দেখো HOSO3H, এটা লেখা যায়। দেখো সালফিউরিক অ্যাসিডকে আমি ভাঙ্গায় লিখতেছি H2SO4। দেখো হাইড্রোজেন 2টা, সালফার 1টা, অক্সিজেন 4টা, H2SO4। তাহলে আমি কিভাবে লিখলাম ভাইয়া? HOSO3H, এই পোর্শনে ভাঙ্গায় লিখলাম। এখন দেখো এখানে কি হবে? এখানে আমরা মার্কোনিকভ অ্যাপ্লাই করব। সো কি অ্যাপ্লাই করব বলো তো? মার্কোনিকভ রুলটা মনে আছে না? সো মার্কোনিকভ অ্যাপ্লাই করব। সো মার্কোনিকভ অ্যাপ্লাই হইলে হাইড্রোজেনটা কই যুক্ত হবে বলো তো? এই হাইড্রোজেনটা তো প্লাস, কারণ অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি।
সো এটা কি হবে মাইনাস, হাইড্রোজেনটা প্লাস হবে, তাই না? যে বেশি তড়িৎ ঋণাত্মক তার দিকেই তো হচ্ছে মাইনাসটা লিখি, হাইড্রোজেনটা প্লাস। সো যেখানে হাইড্রোজেন কম সেখানে বিকারকের ঋণাত্মক অংশ, আর যেখানে হাইড্রোজেন বেশি সে জায়গাটায় কি হবে, মনে করো CH3 মূলকটা হবে। তো আমরা যদি লিখি এখানে কি হবে CH3, তারপরে কি এই যে দেখো CH3 এই OSO3H। সো তখন প্রোডাক্ট একটাই, এটাকে কি বলা হয়, ঠিক আছে, অ্যালকাইল সালফোনিক অ্যাসিড, বা হচ্ছে এটাকে আমরা বলতে পারি প্রোপাইল সালফোনিক অ্যাসিড। বুঝা গেছে? এটাকে কি বলতে পারি, প্রোপাইল হাইড্রোজেন সালফেট ও বলা যায় এটাকে কি বলা যায়, প্রোপাইল হাইড্রোজেন সালফোনেট, ঠিক আছে। কি বলা যায় এটাকে, প্রোপাইল হাইড্রোজেন সালফেট, ঠিক আছে, এটা বলা যায়। এখন দেখো ধরো আমার এইটা দেওয়া আছে CH2 ডাবল বন্ড CH3 ডায়ালুট সালফিউরিক অ্যাসিড, কি দেওয়া আছে, ডায়ালুট সালফিউরিক অ্যাসিড। সো তখন এইটাই তৈরি হবে CH3 CH3 OSO3H। তো ডায়ালুট মানে কি একটু বুঝো, ডায়ালুট মানে কি বলো তো, এটা লঘু, মানে এখানে পানি মিশ্রিত আছে। ডায়ালুট মানে কি, এটা লঘু, মানে এখানে কি আছে ভাই, পানি মিশ্রিত আছে। তো তোমার ফাইনাল স্টেপটা কি হবে, ফাইনাল স্টেপটা হবে এই যে এই জায়গাটায় আমরা কি করব, পানি অ্যাড করব, পানির সাথে বিক্রিয়া করব। সো পানির সাথে বিক্রিয়ায় কি হয় দেখো, H আর OH কি হয়, H আর OH যদি দেখি, এই যে এই হাইড্রোজেনটা এই OSO3H এর সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড তৈরি করবে, অর্থাৎ H2SO4 তৈরি হয়েছে। এখানে কি তৈরি হয়েছে বাবা, H2SO4 অলরেডি তৈরি হয়ে গেছে। বাকি থাকে কি, এই যে OH, এই OH মূলকটা এর জায়গায় বসে, অর্থাৎ CH3 এখানে OH তৈরি হয়েছে, বুঝতে পারছো? অর্থাৎ তখন অ্যালকোহল তৈরি হবে। তো মেইন উত্তরটা কি দেখো, এটা এমসিকিউতে আসে, এটা রিটেনে আসে না কখনো। সো এমসিকিউতে যদি আসে তাহলে শুধু গাঢ় সালফিউরিক অ্যাসিড আসলে প্রোপাইল হাইড্রোজেন সালফোনেট বা অ্যালকাইল হাইড্রোজেন সালফোনেট। আর যদি এমন থাকে যে ডায়ালুট সালফিউরিক অ্যাসিড আছে, কি থাকে, ডায়ালুট সালফিউরিক অ্যাসিড আছে, তার মানে তোমাকে বুঝতে হবে যে হচ্ছে এখানে তোমার হচ্ছে অ্যালকোহল মূলকটা যুক্ত হয়েছে, এখানে কি হবে, অ্যালকোহল মূলকটা যুক্ত হয়েছে। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো এটা ফার্দার পানির সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিডটা বের হয়ে যাবে, কারণ এখান থেকে তো আমরা হাইড্রোজেনই সরাইছিলাম, তাই এই হাইড্রোজেন সালফেটটা বসছে। তো হাইড্রোজেন সালফেটের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড তৈরি করে ফেলে। তো সবাই বুঝছো কিনা বলো, এই দুইটা বিক্রিয়া বুঝছো কিনা বলো। লাস্ট আর একটা বিক্রিয়া আছে, তাহলে আমাদের অ্যালকিন শেষ। এই দুটা বুঝছো কিনা বলো, লাস্ট আর একটা বিক্রিয়া আছে, তাহলে আমাদের কি শেষ, অ্যালকিন শেষ। সবাই একটু বলো বুঝছো কিনা সবাই। আমাদের কিন্তু আগামীকালকেও ক্লাস আছে, হ্যাঁ আগামীকালকেও ক্লাস আছে। ঈদের আগে ভাইয়া চেষ্টা করব হচ্ছে অ্যাটলিস্ট এলিফেটিকটা শেষ করার, ভাইয়ের জন্য দোয়া করো, এলিফেটিকটা শেষ করে দিব ঈদের আগে। তোমাদের একটু টানা ক্লাস করতে হইতে পারে, একটু কইরো কষ্ট মষ্ট হইলেও। আর আলহামদুলিল্লাহ আজকে আমাদের কোর্সে 500 পুরা হইলো। আমি একদমই প্রমোশন করি নাই এই কোর্সটার জন্য, জাস্ট তোমাদের মুখের কথায়। তো তোমরা যারা লাইভ করতেছো, রেকর্ড করতেছো, অবশ্যই তোমাদের বন্ধুদের বলবা এই কোর্সটার ব্যাপারে কেমন লাগতেছে না লাগতেছে। ভাইয়া অবশ্যই পুরা বেসিক দিয়েই তোমাদের পড়াচ্ছি, যেন সবকিছু মাথায় ঢুকে। ওকে, আসেন সামনে যাই। ওকে, এখন আসো আমরা হচ্ছে ধরো অ্যালকিন যদি ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে তাহলে কি তৈরি হবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের উপস্থিতিতে যদি জারণ করি, এটা কি অ্যালকিনের জারণ বিক্রিয়া, ঠিক আছে, এটা ইন প্রেজেন্স অফ ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তো তখন কি হবে,
তখন হচ্ছে গ্লাইকল তৈরি হবে, অর্থাৎ এইখানে কি হবে, অ্যাডিশনটা অ্যালকোহল মূলকের হবে, অর্থাৎ অ্যালকোহল মূলক যুক্ত হবে এখানে। তো এটাকে কি বলা হয়, গ্লাইকল বলা হয়। তো যেহেতু ইথিলিনের ভিতরে এটার আরেকটা নাম হচ্ছে ইথিলিন, এটার আরেকটা নাম কি, ইথিলিন, বাংলায় লিখি তাহলে বুঝতে পারবা, এটার আরেকটা নাম কি, ইথিলিন। তো ইথিলিনের মধ্যে যদি গ্লাইকল যুক্ত হয় তাহলে এটাকে বলা হয় ইথিলিন গ্লাইকল। তো এটা বিভিন্ন ভাবে দিতে পারে, ধরো প্রোপিলিন গ্লাইকলও দিতে পারে। ধরো প্রোপিন 1 2 CH2 CH CH3, ধরো ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, তাহলে কি হবে, প্রোপিলিন গ্লাইকল। সবকিছুই ঠিক থাকবে, জাস্ট ডাবল বন্ডের জায়গায় অ্যালকোহল মূলকটা যুক্ত হয়ে যাবে। যেখানে যা ছিল সবই ঠিক থাকবে, জাস্ট এখানে দুইটা অ্যালকোহল মূলক যুক্ত হবে। সো এটাকে কি বলা হয়, প্রোপিলিন গ্লাইকল। প্রোপিলিন গ্লাইকল বলে, হ্যাঁ কি বলে এটাকে, প্রোপিলিন গ্লাইকল বলে। ডান, এটাকে কি বলবো আমরা, প্রোপিলিন গ্লাইকল বলবো। ঠিক আছে, ঠিক আছে কিনা বলো, এটাকে আমরা কি বলবো, প্রোপিলিন গ্লাইকল বলবো। ঠিক আছে, তো আমরা চলো একটু অ্যালকিনের যতগুলা বিক্রিয়া পড়ছি, অ্যালকিনের যতগুলা বিক্রিয়া পড়ছি একটু রিভাইজ করি, মানে কি কি পড়লাম আমরা, একটু রিভাইজ করা দরকার না আমাদের, আমাদের কি একটু রিভাইজ করা দরকার কিনা। সো আসো একটা ম্যাপের মাধ্যমে রিভাইজ করি। অ্যালকিন আমাদের ফাইনালি শেষ হইল, CH ডাবল বন্ড CH2, এটা নিলাম আমরা ইথিন। সো ফার্স্ট অফ অল একদম কমন, দেখো আমরা যদি হাইড্রোজেন অ্যাডিশন করি, নিকেল প্ল্যাটিনাম, তো আমরা কি পাবো, সুন্দরভাবে অ্যালকেন পাবো, তাই না, CH3 CH2 CH3, এটা কি প্রোপেন অ্যালকেন। ধরো আমি যদি হচ্ছে ব্রোমিন ইন প্রেজেন্স অফ কার্বন টেট্রাক্লোরাইড, এটা কিন্তু একটা শনাক্তকরণ বিক্রিয়া, তাই না, তাহলে আমি কি পাবো, CH3 CH CH2, এখানে 1 2 ডাইব্রোমো প্রোপেন, তাই না। সো এইটার একটু রিঅ্যাক্টিভিটি অর্ডারটা, হ্যালোজেন কোন হ্যালোজেনটা দ্রুত বিক্রিয়া করে, সো সবার আগে বিক্রিয়া করে ফ্লোরিন, তারপরে ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন। আচ্ছা, বাট এটা প্রশ্ন হয় যে এই অ্যালকিনটা ফ্লোরিনের সাথে বিক্রিয়া করে না কেন, কারণ অত্যন্ত সক্রিয়, ফ্লোরিনটা অত্যন্ত সক্রিয়। তো ফ্লোরিন অত্যন্ত সক্রিয় হওয়ার কারণে যখন অ্যালকিনের সাথে বিক্রিয়া করে তখন কি হয়, এত দ্রুত বিক্রিয়া করে যে এখানে বিস্ফোরণ হয়ে যায়, এখানে কি হয়ে যায়, বিস্ফোরণ হয়ে যায়। সো এই কারণে ফ্লোরিনটা কিন্তু হচ্ছে তোমার এই অ্যালকেনের সাথে বিক্রিয়া করে না। সো এই জিনিসটা একটু মাথায় রাখো, ভাই কিন্তু ক্লাসে বইলা দিচ্ছি, একটু মাথায় রাখো, ফ্লোরিনটা অ্যালকেনের সাথে বিক্রিয়া করে না, ফ্লোরিনটা অ্যালকেনের সাথে বিক্রিয়া করে না। এখন আসো পরের দিকটা দেখি। আমরা তো এটা দেখলাম, যদি ওজোন অলাইসিস করি, ওজোন, কার্বন টেট্রাক্লোরাইড, পানি অ্যান্ড জিঙ্ক, জিঙ্ক না দিলে তো হবেই না, হ্যাঁ। তো আমাদের কি তৈরি হবে বলতো, এই পোর্শন থেকে একটা অ্যালডিহাইড পাবো, এই পোর্শন থেকে একটা অ্যালডিহাইড পাবো, অর্থাৎ CH3 CHO প্লাস HCHO। ডান। আচ্ছা, তারপরে আসো আমরা যদি দেখি এই অংশটা, খেয়াল করো, আমরা যদি মার্কোনিকভ এডিশন করি হাইড্রোজেন ব্রোমাইড, শুধুমাত্র হাইড্রোজেন ব্রোমাইড, তাহলে কি হবে, মেইন প্রোডাক্টটা কি, CH3, যেখানে হাইড্রোজেন কম সেখানে বিকারকের ঋণাত্মক অংশ যুক্ত হবে, আর যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন 2 ব্রোমোপ্রোপেন। যদি এমন হইতো হাইড্রোজেন ব্রোমাইড ইন প্রেজেন্স অফ পারক্সাইড, হাইড্রোজেন পারক্সাইড অথবা জৈব পারক্সাইড, তাহলে কি হইতো, যেখানে হাইড্রোজেন কম সেখানে হাইড্রোজেন যুক্ত হবে CH3 CH2, আর যেখানে হাইড্রোজেন বেশি সেখানে ব্রোমিন যুক্ত হবে, অর্থাৎ বিকারকের ঋণাত্মক অংশ যুক্ত হবে। ওকে, এইখানে যদি দেখি আমরা
কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড যদি হয় বাবা, তাহলে কি হবে বলো তো? কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড হইলে দেখো CH3 CH CH3 ও SO3H, তাই না? ইথাইল হাইড্রোজেন সালফেট। আচ্ছা, যদি হচ্ছে ডায়ালুট সালফিউরিক অ্যাসিড হয়, ডায়ালুট সালফিউরিক অ্যাসিড হয়, তাহলে কি হবে? প্রোপানল 2 অ্যালকোহল তৈরি হবে, CHOH CH3। দেখো কতগুলা বিক্রিয়া আমরা পড়ে ফেলছি, খেয়াল করছো? কতগুলা বিক্রিয়া আমরা পড়ে ফেলছি। তারপরে আসো, ধরা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, KMnO4, তখন কি হবে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি হয়, তাহলে আমরা জানি গ্লাইকল তৈরি হবে, CH3 CH CH2, এখানে OH, এখানে OH। সো এটা একটু মাথায় রাখো, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ কি? গোলাপি। এটাকে বেয়ার পরীক্ষাও বলা হয়, তোমরা 9 10-এ পড়ে আসছো। কি বলে এটাকে? বেয়ার পরীক্ষাও বলে, তাই না? সো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ কি? গোলাপি। সো অ্যালকিন কি করে? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ বিনষ্ট করে, বুঝছে? তোমাকে যে আগে এটা পড়াইছিলাম, ব্রোমিনের বর্ণ লাল, ঠিক সেম ভাবে এটা কি? এটাও বর্ণহীন, এন্ড এটাও কি হয়? বর্ণহীন হয়, তাই না? এটাও কি হয়? বর্ণহীন হয়। সো গোলাপি বর্ণ বিনষ্ট করে। ডান ডান ডান। ওকে, এখন আসেন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে হাইপোহ্যালাস সংযোজন। এটা এডমিশনে আসে। সো এটা হচ্ছে অ্যান্টি মার্কোনিকভ নীতি মেনটেন করে আমরা করে ফেলি হাইপোহ্যালাস সংযোজন, HOX। তো হ্যালোজেন কি বিকারকের ঋণাত্মক অংশ, আর এটা কি হয়? OH টা ধনাত্মক হয়। কেন এটা ঋণাত্মক আর এটা ধনাত্মক হয়? কারণ হ্যালোজেন গুলো অনেক বেশি তড়িৎ ঋণাত্মক, মনে আছে তোমাদের? হ্যালোজেন গুলো অনেক বেশি তড়িৎ ঋণাত্মক, বুঝা গেছে? সো আমরা অ্যান্টি মার্কোনিকভ নীতি বা খারাসের পারক্সাইড নীতিতে আমরা কি দেখছি? বিকারকের ঋণাত্মক অংশ যেখানে হাইড্রোজেন বেশি সেখানে বসবে, অর্থাৎ যদি এরকম হয় CH3, তারপরে কি CH2, যেখানে হাইড্রোজেন বেশি সেখানে বিকারকের ঋণাত্মক অংশ, আর যেখানে হাইড্রোজেন কম সেখানে বিকারকের ধনাত্মক অংশ, OH। বুঝতে পারছো? হাইপোহ্যালাস সংযোজনটা এইভাবে হবে। সো এই বিক্রিয়াটার নাম কি? হাইপোহ্যালাস সংযোজন। এটা একটু মাথায় রাখো, এটাকে কি বলি আমরা? হাইপোহ্যালাস সংযোজন। হাইপোহ্যালাস সংযোজন, হাইপোহ্যালাস সংযোজন, একটু মাথায় রাখো, হাইপোহ্যালাস সংযোজন। এই বিক্রিয়াটার নাম কি? হাইপোহ্যালাস সংযোজন। ডান ডান। দেখো মাথায় ঢুকছে কিনা, এটার নাম কি? হাইপোহ্যালাস সংযোজন। ক্লিয়ার কিনা বলো ভাইয়া? ক্লিয়ার? সবাই একটু বলো ক্লিয়ার কিনা। তাহলে আমরা যদি আরেকবার রিক্যাপ করি, এটা কি সংযোজন বিক্রিয়া ছিল, নিকেল প্লাটিনাম, ঠিক আছে? হাইড্রোজেন সংযোজন, অ্যালকেন তৈরি হয়েছে, হ্যালোজেন সংযোজন, অ্যালকাইল হ্যালাইড তৈরি হয়েছে, ওজোনোলাইসিস, অ্যালডিহাইড কিটোন তৈরি হয়, তারপর হাইড্রোজেন ব্রোমাইড এডিশন দেখলাম তো আমরা, ঠিক আছে? তো এটা কি এক নজরে পুরাটা রিভাইজ দেওয়ার জন্য, এক নজরে তুমি পুরাটা রিভাইজ দিয়ে দিতে পারবে, বুঝতে পারছো? সো কালকে শুরু করি, হ্যাঁ? আর কালকে আমরা অ্যালকাইন শেষ করে সিকিউ প্র্যাকটিস করব, MCQ সিকিউ প্র্যাকটিস করব। কালকের ক্লাসটা লম্বা হবে আমাদের, ওকে? ঠিক আছে, আল্লাহ হাফেজ।